আপনি যদি হয়ে থাকেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, আপনি যদি প্রোগ্রামিং এর জিনিসটাও না জানেন, আপনি কোনো রকমে জাস্ট লেভেল 4 এ চলে এসেছেন বা কিছুদিন পর পাশ করবেন এমন একটা সিচুয়েশনে চলে এসেছেন। কিন্তু এখন আপনার একটাই মাথা ব্যথা, আপনি বের হয়ে বা আপনার গ্র্যাজুয়েশনের পরে আপনি অ্যাকচুয়ালি কোন চাকরিটা করবেন? আপনাকে কে চাকরি দেবে? আপনি তো প্রোগ্রামিং জানেন না। তো সিএসসি রিলেটেড চাকরি কি আপনি পাবেন? অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি আপনার জন্যই। আইটি সেক্টরে সিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য যেমন প্রোগ্রামারদের চাকরি আছে, তেমনি নন প্রোগ্রামারদেরও চাকরি আছে। শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনাকে কিছু টুলস নিয়ে কাজ করার জানতে হবে। আর আপনার ভিতরে কিছু টেকনিক্যাল নলেজ থাকতে হবে। তার মধ্যে একটা এমন হইতে পারে যে আপনি মানুষের ভুল ধরতে জানেন বা যেকোনো প্রোগ্রামের ভুল ধরতে জানেন। আপনি একটা মুভি দেখলেন, সেই মুভিতে কি, কি ভুল ছিল সেটা যদি আপনি খুঁজতে পারেন, তার মানে আপনার ভিতর ভুল ধরার একটা ক্ষমতা আছে। তো এই জিনিসটা মানে হচ্ছে আইটি সেক্টরে আপনার চাকরিটা সেইরকম না হলেও মোটামুটি কিন্তু এই ধরনের চাকরি আপনার জন্য আছে। এছাড়াও আরো অনেক ধরনের চাকরি আছে। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে সেই ধরনের ছাত্রদের জন্য যারা হচ্ছে প্রোগ্রামিং জানে না কিন্তু সিএসসি তে পড়ে। তো আপনাদের ডিপ্রেশনে যাওয়ার কিছুই নেই। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের চাকরির আজকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। ওয়েবসাইটে আমরা ফ্রন্ট এন্ডে যেটা দেখতে পাই, সেই ফ্রন্ট এন্ডে যা কিছু শো হয় সেটা যারা ডেভেলপ করে তারাই কিন্তু সেটাই কিন্তু ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। তো সেক্ষেত্রে আপনাকে কি শিখতে হবে? জাস্ট এইচটিএমএল শিখতে হবে, বুটস্ট্র্যাপ শিখতে হবে, সিএসএস শিখতে হবে। এগুলা কিন্তু খুবই সহজ। আপনি যদি প্রোগ্রামিং না জানেন, আপনি জাস্ট এই ল্যাঙ্গুয়েজ গুলা জেনে নিলেই কিন্তু আপনার মানে হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারটা হইতে পারবেন। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারে আপনার জাস্ট কিছু নলেজ থাকতে হবে যে হচ্ছে ইউজার মানে কেমন ভিউ দেখতে চায়, যে সামনের কোন কালারটা কেমন দিলে আপনার মানে ইউজার পছন্দ করবে, বাটনের কালার কেমন হলে ইউজার পছন্দ করবে। এই রিলেটেড কাজগুলো কিন্তু ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপাররা করে। তো আপনি এগুলা ইজিলি কিছু টিউটোরিয়াল দেখেই শিখতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যদি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং নলেজটা আপনি জানেন, আর সেই ক্ষেত্রে এজাক্স, জ্যাকিউরি বা জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেইগুলো সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনার ডিমান্ডটা একটু বেশি হবে। তো আপনি যদি একেবারেই প্রোগ্রামিং পছন্দ না করেন, তাহলেও আপনি কিন্তু ফ্রন্ট এন্ডের ওয়েব ডেভেলপার হইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার বেতন হতে পারে 15,000 থেকে 40,000 পর্যন্ত। এটা অবশ্যই কোম্পানি ভেদে ডিফার করে। আপনি কখনোই মানে বিভিন্ন কোম্পানিতে স্যালারি রেঞ্জ এক করতে পারবেন না। একেক কোম্পানি একেক ধরনের সেলারিতে রিক্রুট করে থাকে। তাদের যেমন ডিমান্ডও বেশি হবে, তাদের সেলারিও বেশি দিবে। তো ডিমান্ড যখন কম থাকবে তখন সেলারিও কম থাকবে। তো এটা হলো মোটামুটি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে। বেতনের স্কেলটা আসলে আপনি কখনোই ফিক্সড করতে পারবেন না। এটা বিভিন্ন কোম্পানিতেই বিভিন্ন রকমের হয়ে থাকে। তারপরে আছে আমাদের পরের পোস্ট যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কি করে? নেটওয়ার্ক রিলেটেড যাবতীয় যত কাজ আছে সব ধরনের কাজ কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কি কি টুলস সম্পর্কে জানতে হবে? আইপি স্ক্যানার, পিং, ট্রেসার রোড বা ট্রেসার, আইপি কনফিগ বা অ্যানিস্লুপ, তারপর স্পিড টেস্ট, এটসেট্রা এটসেট্রা, এরকম আরো অনেক ধরনের টুলস আছে যেগুলোর কাজ আপনাকে জানতে হবে। সেগুলো কিছু টিউটোরিয়াল দেখে আপনি শিখতে পারবেন। তো আপনি যদি এই সম্পর্কিত আরো বিস্তারিত কিছু জানতে চান, তাহলে আপনি কিছু কোশ্চেন গুগলে সার্চ করতে পারেন। যেমন হচ্ছে হোয়াট স্কিলস ডু ইউ নিড টু বি এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, মানে হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে আপনার কি কি স্কিল জানা থাকা লাগবে। তারপর হচ্ছে হোয়াট কোয়ালিফিকেশনস ডু ইউ নিড টু বি এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আপনার কি কি কোয়ালিফিকেশন থাকা লাগবে। তারপর হোয়াট টুলস ইউজড ইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ কি কি টুলস ইউজ হয়, এই রিলেটেড আপনি কোশ্চেন কিন্তু গুগলে সার্চ করতে পারবেন। আপনি দেখবেন সেখানে অনেক ধরনের আনসার পেয়ে যাবেন। আপনি জাস্ট একটু ডিটেলসে পড়ে নেবেন, তাহলে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন। আপনি আপনার ফিউচারটাকে সাজাতে পারবেন। আর আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যদি প্রোগ্রামিং নলেজটা আপনার থাকে, তাহলে আপনি এই ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো করতে পারবেন। প্রোগ্রামিং নলেজটা থাকা মানেই আপনার এখানে একটা প্লাস পয়েন্ট, আপনার বেতনের স্কেলটা বেড়ে যাবে, আপনার ডিমান্ডটাও বেড়ে যাবে। তো এখানেও বেতনের স্কেলটা আমি মোটামুটি এরকম
পেয়েছি যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ইনিশিয়ালি মোটামুটি 15,000 থেকে 30,000 এর ভেতর হয়ে থাকে। এক্ষেত্রেও বিভিন্ন কোম্পানি ভেদে বেতনটা আলাদা হয়ে থাকে। পরবর্তী আমরা যদি আসি তাহলে সেটা আমাদের পোস্ট হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কি কি কাজ হয়ে থাকে? ডাটাবেস সিস্টেমটাকে ডিজাইন করা তার একটা কাজ, তারপর নতুন প্রোডাক্ট টেস্ট করা তার একটা কাজ, তারপর ডেভেলপ ডাটাবেস ডকুমেন্টেশন, ডাটাবেসের যে ডকুমেন্টেশন সেটা করা, ডাটা এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন, লিডিং, তারপর হচ্ছে ডাটাবেস ব্যাকআপ এন্ড রিকভারি। এই ধরনের বিস্তারিত কাজ কিন্তু ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা করে থাকে। কি কি স্কিল থাকা লাগবে? এসকিউএল এন্ড এসকিউএল সার্ভার টুলস, ডাটাবেস সিকিউরিটি এন্ড ব্যাকআপ এন্ড রিকভারি এন্ড পারফরমেন্স মনিটরিং আপনার জানা থাকা লাগবে। তারপরে আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেশনাল এন্ড ডাইমেনশনাল ডাটা মডেলিং, রিলেশনাল এন্ড ডাইমেনশনাল ডাটা মডেলিংটা আপনাকে বুঝতে হবে। তারপর ডাটাবেস টেকনোলজি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, যেগুলো হতে পারে ডাটা মাই এসকিউএল, এমএস এসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ওরাকেল, মঙ্গোডিবি। তো অনেক কোম্পানিতে এরকম আমি দেখেছি যে হচ্ছে ওরাকেল শিখে মানে হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের জব পাওয়া যায়। ওরাকেলের ভালো কিছু টিউটোরিয়াল আছে। আপনারা যদি ওরাকেলের টিউটোরিয়াল সাজেশন চাই তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি ওরাকেলের একটা ভালো টিউটোরিয়াল সিরিজ আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা সেটা দেখে ইজিলি কিছু টিউটোরিয়াল দেখে আপনি ওরাকেল ডাটাবেস সম্পর্কে শিখতে পারবেন এবং আপনি ডাটাবেসের জবটা কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই রিলেটেডও যদি আপনি আরো বিস্তারিত জানতে চান আপনি গুগলে সার্চ করে নেবেন অবশ্যই, যে হচ্ছে হোয়াট স্কিলস ডু ইউ নিড টু বি এ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, what qualifications do you need to be a database administrator? What are the duties and responsibilities of database administrator? What are the 5 main functions of database administrator? এগুলো লিখে আপনি গুগলে সার্চ করে দিবেন। খুব সুন্দর সুন্দর আনসার পেয়ে যাবেন। আপনি বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হতে হলে আপনাকে কি কি জানতে হবে আর আপনার ফিউচারে কি ধরনের কাজ করতে হতে পারে। তো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রেও যদি আপনি প্রোগ্রামিং নলেজটা জানেন তাহলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের মোটামুটি স্যালারি রেঞ্জটা একটু বেশি হয়। এর ডিমান্ড মোটামুটি ভালোই, কারণ তাকে অবশ্যই ভালো কাজ জানতে হয়। সেক্ষেত্রে স্যালারিটা এবং ইনিশিয়ালি কোম্পানি ভেদে এরকম হয়ে থাকে 20,000 থেকে 30,000। তারপর আস্তে আস্তে যেকোনো জবেই কিন্তু আস্তে আস্তে আপনার যখন এক্সপিরিয়েন্স বাড়বে তখন বেতনটা কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, ওই যে প্রথম দিকে বলেছিলাম যে একটা জব আছে আপনি ভুল ধরতে পারেন, সেই ভুল ধরার চাকরিটাই কিন্তু এইখানে কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। আপনি যে কোনো একটা প্রজেক্টের, যে কোনো একটা অ্যাপের, যে কোনো একটা ওয়েবসাইটের আপনি হচ্ছে মানে যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের আপনি ভুল ধরবেন, সেখানকার যে বাগগুলা আছে বাগগুলা খুঁজে বের করবেন। আপনার সেই ওয়েবসাইটের মানে কি কি ক্ষেত্রে কাজ করতেছে না বা প্রপার আউটপুট দিচ্ছে না সেগুলা খুঁজে বের করাই কিন্তু আপনার কাজ। তো সেক্ষেত্রে আপনার কিছু টুলস ইউজ করা লাগতে পারে। বিভিন্ন ধরনের টুলস কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার টেস্ট অটোমেশন ফ্রেমওয়ার্কস আছে। সেটা হতে পারে প্রোট্রাক্টর, সেলেনিয়াম, টেস্ট এনজি অর জেইউনিট। তারপর হতে পারে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন টুলস লাইক জেনকিন্স। আপনার টুলস থাকা লাগতে পারে সোর্স কোড ম্যানেজমেন্ট টুলস লাইক গিট অর টিম ফাউন্ডেশন সার্ভার। তারপরে এরকম কিছু টুলস থাকে অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল ম্যানেজমেন্ট টুলস, টেস্ট ম্যানেজমেন্ট টুলস, ফাংশনাল টেস্টিং টুলস, সেগুলো হতে পারে এপিআই টেস্টিং টুলস, ইউনিট টেস্টিং টুলস, মাল্টি ব্রাউজার টেস্টিং টুলস, মাল্টি ডিভাইস টেস্টিং টুলস, তারপরে হতে পারে পারফরমেন্স টেস্টিং টুলস। তো এই টুলসগুলা কিভাবে কাজ করে, এই টুলসগুলা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো আপনারা অবশ্যই গুগল সার্চ করে জেনে নেবেন। আর যদি গুগলও সেটার প্রপার আনসার আপনারা না পান তাহলে আপনারা একটু আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন যারা কোয়ালিটি এসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে, সেই সম্পর্কিত বিস্তারিত আপনাদের বলে দিবে এবং কি কি শিখতে হবে আপনাদেরকে সেটা কিন্তু সিনিয়র ভাইয়েরা আপনাদেরকে শিখিয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনারা ফিউচারে কোয়ালিটি এসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা ভালো একটি ফিউচার গড়ে তুলতে পারবেন। কোয়ালিটি এসুরেন্স ইঞ্জিনিয়ারের ডিমান্ড অনেক বেশি, যেমন হচ্ছে ডেভেলপারদের ডিমান্ড তেমনি ভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে কোয়ালিটি এসুরেন্স ইঞ্জিনিয়ারদেরও ডিমান্ড আছে। তো আপনি গুগলে কি লিখে সার্চ করবেন, হোয়াট আর দ্য কিউএ টুলস, মানে কোয়ালিটি এসুরেন্স টুলস গুলা কি কি, টুলস ইউজড বাই কোয়ালিটি এসুরেন্স ইঞ্জিনিয়ার সেগুলা কি, তারপর স্কিলস নিডেড ফর কোয়ালিটি
স্কিলস নিডেড ফর কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, এগুলা লিখে আপনারা গুগলে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। তো কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনার যদি প্রোগ্রামিং নলেজটা থাকে তাহলে আপনি ভালো একটা স্যালারি রেঞ্জ ডিমান্ড করতে পারবেন, কারণ হচ্ছে এক্ষেত্রেও প্রোগ্রামিং নলেজটা থাকলে আপনি এই ক্ষেত্রে আপনি ভালো স্যালারি এক্সপেক্ট করতে পারেন। স্যালারিগুলো ইনিশিয়ালি এরকম 20,000 থেকে 35,000 পর্যন্ত হয়ে থাকে কোম্পানি ভেদে। তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলতেছি প্রোগ্রামিং নলেজটা থাকলে আপনাদের ডিমান্ডটা বেড়ে যাবে, কিন্তু এমন না যে আপনি প্রোগ্রামিং নলেজ না থাকলে আপনি চাকরি পাবেন না। এই জবগুলোতে মোটামুটি প্রোগ্রামিং নলেজটা কম থাকলে আপনি চাকরি পাবেন। তার পরবর্তীতে আছে আমাদের ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনার। তো ইউআই আর ইউএক্স ডিজাইনার দুইটা কিন্তু মূলত আলাদা আলাদা টাস্ক। তো ইউআইটা আসলে কি? ইউআইটা হচ্ছে কোনো একটা অ্যাপের বা ওয়েব পেজের বা সফটওয়্যারের ফ্রন্ট এন্ডটাই হচ্ছে ইউআই। সেটা আপনি কিভাবে তৈরি করবেন? এইচটিএমএল, সিএসএস অ্যান্ড এক্সএমএল দিয়ে কিন্তু আপনি এটা তৈরি করতে পারেন। আর ইউএক্সটা কি? ইউএক্সটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে একটা ওয়েব পেজের ওভারঅল যে ডিজাইন, কোথায় কোন পেজের পর কোন পেজ কিভাবে শো করবে, কোথায় ক্লিক করলে কোথায় চলে যাবে, এই ধরনের যে ডিজাইন বা ইউজার হচ্ছে কি ধরনের কালার বা কি ধরনের বাটন চাচ্ছে বা কি ধরনের ডিজাইন সে চাচ্ছে, সেই পুরো ওভারঅল যে সিস্টেমের ডিজাইনটা সেটাই কিন্তু ইউএক্স ডিজাইন। তো সেক্ষেত্রে আপনার কি কি ইউজ করা লাগতে পারে? এইচটিএমএল, সিএসএস, এক্সএমএল অথবা ফটোশপ আপনার কিন্তু ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা লাগতে পারে। তো এই রিলেটেড যদি আপনি বিস্তারিত আরো জানতে চান তাহলে আপনি গুগল সার্চ করে নেবেন আগের মতো করেই। কোশ্চেনগুলো এরকম হইতে পারে যে হোয়াট স্কিলস ডু ইউ নিড টু বি এ ইউআই অর ইউএক্স ডিজাইনার, হোয়াট কোয়ালিফিকেশনস ডু ইউ নিড টু বি এ ইউআই ইউএক্স ডিজাইনার, হোয়াট আর দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ ইউআই ইউএক্স ডিজাইনার। তো এই ক্ষেত্রেও আপনার ইনিশিয়ালি স্যালারি 15,000 থেকে 30,000 পর্যন্ত হইতে পারে। তো এক্ষেত্রে আমি দেখেন এখানে কিন্তু কোথাও লিখি নাই যে নাইস টু হ্যাভ প্রোগ্রামিং নলেজ। তো এই ক্ষেত্রে আপনার প্রোগ্রামিং নলেজটা না থাকলে হবে, আপনি শুধু ফ্রন্ট এন্ডটা ডিজাইন করবেন। তারপরে একটা জব পোস্ট আছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। তো গ্রাফিক্স ডিজাইনার মূলত কি কি করে আপনারা সেটা নিশ্চয়ই বিস্তারিত জানেন। সেটা হতে পারে ফটোশপ, ভিডিও এডিটিং, অ্যানিমেশন মেকিং এটসেট্রা এটসেট্রা, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ হইতে পারে গ্রাফিক্স ডিজাইনারের। তো এই রিলেটেড কোশ্চেন গুলো সেই আগের মতোই সেম, আপনারা গুগলে সার্চ করে নেবেন। তো এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জবটা যারা হচ্ছে সিএসসি রিলেটেড কোনো সাবজেক্টে বা কোর্সে স্টাডি করে না তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের জব পোস্টটা অ্যাভেলেবল। তো সেক্ষেত্রে আপনারা মানে হচ্ছে তাদের ক্ষেত্রে কম্পিউটার গ্রাফিক্সের নলেজটা থাকা জরুরি। কম্পিউটার গ্রাফিক্স নলেজটা আসলে কিন্তু কম্পিউটার গ্রাফিক্স কোর্সটা কিন্তু আসলে সিএসসি তেই করানো হয়। কম্পিউটার গ্রাফিক্স রিলেটেড যাবতীয় সবকিছুই কিন্তু পড়ানো হয় এই কম্পিউটার গ্রাফিক্স কোর্সে। তো এক্ষেত্রে স্যালারি 10,000 থেকে 25,000 ইনিশিয়ালি হয়ে থাকে, তার পরবর্তীতে এটা আরো বাড়তে পারে, মানে যত এক্সপিরিয়েন্স বাড়বে তত স্যালারিও বাড়বে। তারপরে আরেকটা জব আছে আইটি সাপোর্ট এক্সিকিউটিভ। এর কাজ হচ্ছে কোম্পানির ক্লায়েন্টদের সাথে যে কোনো সমস্যায় সাপোর্ট দেওয়া। যেমন কোনো ক্লায়েন্ট একটা সফটওয়্যার নিয়েছেন আপনার কোম্পানি থেকে, এখন কোনো একটা অপশন খুঁজে পাচ্ছে না বা কোনো একটি ফাংশন কাজ করছে না, তখন ফোনে বা স্কাইপিতে বা টিম ভিউয়ারের মাধ্যমে যেভাবেই হোক সেটা সমাধান করাই হচ্ছে আপনার কাজ। অথবা ক্লায়েন্টের প্রবলেমটা টুকে নিয়ে ডেভেলপার বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে পাঠানোই কিন্তু আইটি সাপোর্ট এক্সিকিউটিভের কাজ। তখন সেই প্রবলেমটার সলভটা খুঁজে এনে আবার হচ্ছে যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে আবার সেটাকে বুঝিয়ে দেওয়া কিন্তু আইটি সাপোর্ট এক্সিকিউটিভের কাজ। তো এই ক্ষেত্রে স্যালারি রেঞ্জটা এরকম হয়ে থাকে 10,000 থেকে 25,000, এবং ভবিষ্যতে এটা বাড়তে পারে। এবং প্রত্যেকটা স্যালারি রেঞ্জই কিন্তু কোম্পানি থেকে মানে বিভিন্ন কোম্পানিতে আলাদা আলাদা হয়ে থাকে। আইটি এক্সিকিউটিভ কিন্তু আরেক ধরনের পোস্ট। তো এই পোস্টে কি করতে হয়? কম্পিউটারগুলো দেখাশোনা করা, সেগুলোর কোনটায় কোন রকম ঝামেলা আছে সেটা ঠিক করা, সবগুলো কম্পিউটারকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে আইটি এক্সিকিউটিভের কাজ। কোম্পানির বিভিন্ন ডকুমেন্টস গুলো সফট কপি আকারে সংরক্ষণ করা কিন্তু আইটি এক্সিকিউটিভের কাজ। তো এক্ষেত্রে আপনার নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম এই বিষয়গুলোর উপর দক্ষতা থাকতে হইতে পারে আইটি এক্সিকিউটিভ হইতে হলে। তো
এক্ষেত্রেও স্যালারি রেঞ্জটা আমি দিয়েছি ১০,০০০ থেকে ২৫,০০০ এর মতো হয়। তো এইটা আমি অ্যাকচুয়ালি জানি না কেমন স্যালারি হয়। এগুলা যখন চাকরির সার্কুলার আসবে তখন আপনারা একটু দেখে নিবেন। তার পরবর্তী আছে রিসার্চ অ্যানালিস্ট। রিসার্চ অ্যানালিস্টের ডিমান্ড প্রত্যেকটা কোম্পানিতেই আছে। একজন রিসার্চ অ্যানালিস্টের কাজ হচ্ছে কোম্পানি যে ধরনের কাজ করে সেই সম্পর্কে বিভিন্ন ডেটা সংগ্রহ ও অ্যানালাইসিস করা। যেমন একটা কোম্পানি একটা চ্যাটিং অ্যাপ বানাতে যাচ্ছে, তখন রিসার্চ অ্যানালিস্টের কাজ হবে এই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ ও সেগুলোর উপর রিপোর্ট তৈরি করা। এই ধরনের আর কি, কি অ্যাপ আছে সেগুলোর সুবিধা কি, অসুবিধা কি, মানুষ কেন ইউজ করে বা করে না, সেগুলোর রেভিনিউ মডেল কি ইত্যাদি সকল তথ্য নিয়ে রিপোর্ট করা। এক কথায় বলতে গেলে এই পদের মানুষের কাজ হচ্ছে সারাদিন রীতিমতো গুগল করা, এবং আপনার যদি গুগল করতে মজা লাগে তাহলে এই জবের জন্য ফার্মগুলোতে এপ্লাই করতে পারেন, এবং এই ক্ষেত্রে স্যালারি রেঞ্জ হয়ে থাকে ১০,০০০ থেকে ২৫,০০০ ইনিশিয়ালি। তারপরে আরেকটা জব আছে টেলিকমিউনিকেশন সেক্টর। এই চাকরি অনেকের কাছে লোভনীয়। প্রোগ্রামিং জানা যেমন দরকার, নন প্রোগ্রামার কিন্তু আইটি সম্পর্কে, নেটওয়ার্ক সম্পর্কে জ্ঞান রাখা এমন লোকেরও দরকার। এর পাশাপাশি দেশে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও মোবাইল কোম্পানিতে কাজ করছে টেলিকমিউনিকেশন সেক্টর। এসব কোম্পানিতে ট্রিপলি সিএসসি গ্রাজুয়েটদের কদর আছে। এদের ক্ষেত্রে স্যালারি ১০,০০০ থেকে ২৫,০০০ পরবর্তীতে এগুলা বাড়ে। তারপর আছে অপারেশন এক্সিকিউটিভ। এর কাজ হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ বুঝে নিয়ে ডেভেলপারকে বুঝিয়ে দেওয়া, আবার ডেভেলপারের কাছ থেকে টাইম টু টাইম কাজগুলো বুঝে নিয়ে ক্লায়েন্টের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া। পুরোপুরি প্রজেক্ট ম্যানেজারের কাজ না এটা। এটা প্রজেক্ট ম্যানেজারের থেকে একটু নিচের পজিশনের কাজ। ক্লায়েন্টের সাথে ফোনে বা স্কাইপেতে মিটিং করা, বাজেটের ব্যাপারে কখনো কখনো নেগোসিয়েশন করা, দুই পক্ষের মধ্যকার চুক্তিপত্র প্রস্তুত করা ও সকল ডকুমেন্টস সংরক্ষণ করা ইত্যাদি কাজকর্ম তাদের করতে হয়। এই পজিশনের জন্য কোনো প্রোগ্রামিং নলেজ থাকা লাগে না, তবে কমিউনিকেশন স্কিল হতে হয় দুর্দান্ত লেভেলের। এছাড়াও আরো কিছু জব পোস্ট আছে, সেগুলোর বিস্তারিত আমি আগের একটি টিউটোরিয়ালে বলেছিলাম, সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরকম হতে পারে সেটা টেক রাইটার, মানে হচ্ছে টেকনোলজি রিলেটেড রাইটার হতে পারেন আপনি, সেটা আপনার নিজের দক্ষতায়। আপনি হইতে পারেন কোন একটি কোম্পানির ডকুমেন্টেশন রাইটার, আপনি হইতে পারেন নিজ দক্ষতায় ইউটিউবার, আপনি হইতে পারেন টিচার, সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালো সিজিপিএ থাকা লাগবে। তারপরে আপনি যেকোনো আদার্স প্রাইভেট কোম্পানিতে, মানে যেগুলো আইটি কোম্পানি না সেইগুলো বাদ দিয়ে আপনি অন্য ধরনের প্রাইভেট কোম্পানিতে কিন্তু জবের অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি দেশের বাইরেও জব করতে পারবেন। তারপরে আপনার জন্য স্পেশাল কিছু গভর্নমেন্ট জব আছে, যেমন হচ্ছে ব্যাংকের আইটি পোস্টগুলা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এই ধরনের কিছু সরকারি চাকরির পোস্ট আছে। আর তারপর বিসিএস ক্যাডার তো থাকছেই, এবং আদার প্রফেশন ইউ লাইক, যেমন আপনি সাংবাদিক হইতে পারেন, মানে হচ্ছে যে কোনো ধরনের প্রফেশনে আপনি কিন্তু চুজ করতে পারেন। আপনার জন্য সবকিছুই খোলা রয়েছে, সব অপশন কিন্তু খোলা রয়েছে। তো এখন আমি একটু আপনাদেরকে একটা জিনিস বলি, যেটা হচ্ছে এই যে এখানে সাদা কালির যে লেখাগুলো আছে, মানে সাদা কালারের যে লেখাগুলো আছে, এগুলা কিন্তু আমার নিজের লেখা না, একটি ভাইয়ের পোস্ট থেকে, যিনি সরকারি চাকরি, সরি, যিনি হচ্ছে অলরেডি চাকরি করতেছেন সফটওয়্যার কোম্পানিতে, ওনার পোস্ট থেকে কালেক্ট করা এই সাদা কালির লেখাগুলা। তো আপনারা এই সম্পর্কিত বিস্তারিত জানতে অবশ্যই গুগলে সার্চ করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা নন ডিপ্রেশনে ভুগতেছে চাকরি নিয়ে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।